জিন আমাকে বলছে অনেকবার যে আমার উপর ওর অধিকার অনেক বেশি, কারণ আমার দুইটা হাজব্যান্ডের সাথে আমি যতবার টাচে না গেছি ও আমার কাছে তার চেয়ে অনেক বেশি টাচে আসছে, আমার সাথে ফিজিক্যালি হয়েছে। তো এর জন্য নাকি আমার প্রতি ওর অধিকার সবচেয়ে বেশি। আমি যখন কনসিভ করি তারপর হুজুর যখন বললো যে বাচ্চাটা রাখার চেষ্টা করেন, বাচ্চাটা রাখলে ভালো হবে, তখন আমি অনেকটা কনফিউজড ছিলাম আসলে এটা আসলে কার বেবি হবে, আমি যাকে বিয়ে করছি তার নাকি সেই খবির জিনের, আমি কার সন্তান জন্ম দিব, আমার পেটে কি একটা মানুষ বাচ্চা বড় হইতেছে নাকি একটা জিনের বাচ্চা বড় হইতেছে। আপনি আমাকে অফেয়ারে বলছিলেন যে আপনার জামাই কিডন্যাপ হয়। হ্যাঁ, এটা 2018 সালে। কেউ কোনো খোঁজ জানে না এখন পর্যন্ত? না। এটা নিয়ে কি জিনের কোনো কাণ্ড আসছে? ওরা বলে কিছুটা ওই রকম, আমি দেখতেছি আমার হাজবেন্ডের সাথে সে ফিজিক্যালি করতেছে, কেউ আমি নিজে দেখতেছি। আরেকটা মেয়ে আপনার হাজবেন্ডের সাথে? হ্যাঁ, একটা মহিলা, আর আমার সাথে জোরাজুরি করে আরেকটা পুরুষ। আপনার হাজবেন্ডের সাথে একটা মেয়ে, আপনার সাথে আরেকটা ও ছেলে? অচেতন, ও অচেতন, কিন্তু আমি ঠিক আছি। দেখতেছেন আপনি? হ্যাঁ, আমার সাথে আরেকজন আসবে, জোর করতেছে। একটা মেয়েকে যেমন রেপ করার জন্য যেভাবে জোরাজুরি করে, ও আমাকে সেভাবে জোরাজুরি করে। আল্লাহর কাছে বলে আমাকে তুমি নারী মানে কেমন পাঠাইছো? একটা নারীর শরীরের এত লোভ, একটা জিনের জন্য আমার জীবন পুরো বরবাদ হয়ে গেল। দেখতেছি আগে তো একা ছিল, এখন দল বাইধা লোক নিয়ে আসে, তারা সবাই আসে আমার শরীরে টাচ করে। ওই সময়টা কেমন লাগে যে এতগুলো হাত আমাকে ধরতেছে। এখনো এখানে সাদা সাদা হয়ে আছে। একদিন আর কেমন ভাবে মারছে, বসে আছি আমার থাইগুলা খুলতেছে, আমার আমি আটকে দিতেছে, আবার খুলতেছে। একটা পুরুষ আমার এই পাশে বসে আমার হাতটা এভাবে ধরছে ওর পাশ থেকে। আমার বলতে গেলে এখন খারাপ লাগতেছে, আমার হাতটা এই পাশ থেকে এভাবে ধরছে। আরেকটা পুরুষ হচ্ছে অন্য পাশে বসা, আমি আওয়াজ করতে গিয়ে আমি আওয়াজ করতে পারি না, আমার অবস্থাটা এরকম হয়ে গেছে, আমি কোনো আওয়াজ করতে পারতেছি না। লোকটা আমার শক্ত করে আমার হাত ধরে আছে আর আমার দিকে তাকায় হাসতেছে। মনে হয় যে একটা সময় আমার কাপড় নষ্ট হয়ে যেতেছে, ঘুমের মধ্যেও আমাকে কেউ টাচ করতেছে। ঘুম থেকে ওঠার পর দেখতেছি যে আমার নিজের মধ্যে একটা চেঞ্জ চলে আসতেছে, আমার শরীরে বিভিন্ন জায়গায় স্পট দেখতাম, বিভিন্ন সময় দাগ দেখতাম। সেটা যে অ্যাক্টিভিটিগুলো ছিল, যে দাগগুলো আমার শরীরে আমি দেখতাম, হ্যাঁ, এই দাগগুলো আমি পেতাম অনেক আগে থেকেই। কথা বলছে আপনার জিনগুলো কখনো আপনার সাথে? এরকম, হ্যাঁ, কথা বলছে। আমার হাজবেন্ডের সঙ্গে আইসা, হুজুরের সঙ্গে আইসা আমাকে চা, মূল কথা আমাকে চা। আর কি হয়েছে? সবভাবে তো পাইলো, আমাকে বিয়ে করবে, আমাকে ওর বাচ্চার মা বানাবে। আপনার সাথে শারীরিকভাবে তো মিশতেছে, চাইলে তো বাচ্চা হইতেই পারে তার। এত ফকির দেখালের মা, এরা কি আপনার কাছে মনে হচ্ছে অথেন্টিক? সবাই অথেন্টিক হইলে তাহলে আমি সুস্থ হইলাম না কেন? কত পার্সেন্ট মানুষ ভণ্ড? বেশিরভাগই। মোড়লগঞ্জ একটা ফকির আছে, আমি এটা একটু বলি সবাইকে। সে আগে একটা সময় মুচি ছিল। তার কাজটা কি ভাই, আমরা যখন গেলাম ফার্স্টে গিয়ে দেখলাম সে হচ্ছে ড্রয়িং করতেছে। একজন হাজব্যান্ড ওয়াইফ, যেমনি একটা নারী পুরুষের যে ব্যক্তিগত মুহূর্তের ড্রয়িং করতেছে সে। আমি বললাম যে আমি এই লোকটাকে দিয়ে কাজ করাবো না, লোকটা কুফরি করতেছে। একটা নারী পুরুষের উলঙ্গ ছবি তো মানে ড্রয়িং করতেছে, অবশ্যই এটা ভালো কিছু না। তো যারা এই কুফরিগুলো আসলে করে, তারা কেন করে? তারা এগুলো করে কি পা? তাদের একটুখানি রাগের জন্য, ক্ষোভের জন্য অন্য একটা মানুষের জীবন বরবাদ হয়ে যেতেছে। এই যে আমার জীবন, আমার তিনটা ছেলের জীবন। আমি যদি বলি বাংলাদেশে জিন বিয়ে করেছে, জিনের বাচ্চা আছে, সংসার আছে, মানুষের সঙ্গে স্পেশালি মেয়েদের সঙ্গে শারীরিক মানসিক সম্পর্ক আছে, আপনার বিশ্বাস হবে? আজকে যে এপিসোড শুনছেন এটা আমি একটুখানি শুনে আমার নিজের মাথা ঘুরছে যে এটা কি হইতে যাচ্ছে, কি। শুরুতেই বলি যে নিজের কোনো গল্প আমাদের সাথে শেয়ার করতে চাইলে স্ক্রলে দেখানো নম্বরগুলোতে হোয়াটসঅ্যাপ করুন অথবা ইমেল করুন, আসুন কথা বলুন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, দয়া করে লিখবেন কি হলো, কেমন লাগলো, এবং ভিডিওটা শেয়ার করবেন। চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম, সবাইকে সালাম দিলাম, আমার সালাম নেবেন। আমার নাম হচ্ছে শিখা। আমাকে যেটুকু অফেয়ারে বলছো তাতে আমার মাথা ঘুরছে। বোন, স্টার্টটা কেমন করে? প্রথম জিনের অস্তিত্ব বা অশরীরী কিছুর অস্তিত্ব প্রথম টের পেলে কেমন করে? প্রথম হচ্ছে 2012 থেকে 2011-12 থেকে। তার আগে থেকে একটু সমস্যা। তো প্রথম সমস্যা শুরু হয় হচ্ছে আমার মাথা ব্যথা দিয়ে। মাথা ব্যথা করে? হ্যাঁ। কত বছর বয়স তখন তোমার? তখন হচ্ছে 11 সাল হবে। 11, 12, 11, 10 সালের শেষ থেকে শুরু হবে মাথা ব্যথা স্টার্ট হয়। এরপর হচ্ছে 11-12 থেকে হচ্ছে আমি কোনো জুয়েলারি পরতে পারি না। কেন? আমার ভালো লাগে না। কোনো জুয়েলারি পরতে পারি না। আর মাথা ব্যথা কন্টিনিউসলি আছে। মানে একটা মানুষের যদি আপনার 24 ঘন্টা যদি মাথা ব্যথা করে কেমন লাগবে? মাথা ছিঁড়ে যাওয়ার কথা।
মানে 24 ঘন্টা হচ্ছে মাথা ব্যথা, বিভিন্ন জনের কাছে হচ্ছে ট্রিটমেন্ট নিতাম, কমতো না। তো হচ্ছে ঝাড়ফুঁক বলে না, তো একজনকে দিয়ে ঝাড়ালাম। তো তিনি যে বলল ঝাড়ার পরে যে আমার সমস্যা আছে, তো অনেক রাত্রে হচ্ছে তার বাসায় যাইতে হবে, গিয়ে হচ্ছে চাষের জমি আছে না, ওখানে গিয়ে ভুগ দিতে হবে। ভোগ কি? ওটা হচ্ছে খাবার, আচ্ছা। মিষ্টি জাতীয় কিছু, ওটা দিতে হবে। তো ওটা পসিবল ছিল না আমার ক্ষেত্রে, ওটা কোনোভাবেই সম্ভব না। তো এভাবেই চলতেছে। মাঝে মাঝে প্রেশার একদম কমে যেত, মনে হতো মানে যে আমার প্রেশার কম। প্রেশার হচ্ছে আপডাউনের জন্য হচ্ছে যা খাওয়ার খেতাম, কিন্তু হতো না। দেখা যাচ্ছে যে প্রেশার যদি মাপতে যেতাম বা মাপতাম, নর্মাল বা হচ্ছে কম ঠিক আছে, কিন্তু আমি যেরকম বলতেছি ঠিক ওই রকম না, কিন্তু খুব একদম কমে যেত মনে হয়। মাথার পেছনে খুব ব্যথা হতো। তো এভাবেই চলতেছে আমার জীবন। তো যেহেতু আমার হচ্ছে আমার বাসাটা নদীর পাশে, খালের পাশে, আমার রাস্তার ওই পাশে হচ্ছে খাল, আর রাস্তার এই পাশে হচ্ছে আমার বাসা। তো যেহেতু আমার বাচ্চাটা ছোট, আমার শাশুড়ি বলতে হচ্ছে নদীতে দুধ কলা দিতে, নতুন পানি আসলে হচ্ছে গঙ্গিমাকে খাবার দিতে, মানে সন্তুষ্ট রাখতে, নুন ফেলতে বলতো, সেটা দিতাম। তখন বাবুর বয়স কত? তখন আমার ছেলে ওই তো 12 পর থেকে কন্টিনিউসলি এটা চলতেছি। তো আমার বড় ছেলে হয়েছে 5 নভেম্বরে, আর হচ্ছে 9 হয়েছে আমার মেজো ছেলে। তো এইভাবে চলতেছে আস্তে আস্তে। তো এইভাবে হচ্ছে আমি মাঝে মাঝে স্বপ্নে দেখি যে বিভিন্ন মাজারে যাইতে, গালিমপুর। স্বপ্নে দেখাচ্ছে যে বিভিন্ন মাজারে যাও? স্বপ্নে আমার সাথে একটা মহিলা কন্টিনিউসলি কথা বলতো। মহিলা? হ্যাঁ। দেখতে কেমন? মহিলার শর্ট কাপড় পরা থাকতো সবসময় প্রিন্টের, আর হচ্ছে মুখ ঢাকা থাকতো। মুখ দেখা যেত না? মুখ কাপড় দিয়ে মুখ ঢাকা থাকতো, কখনো মুখ দেখা যেত না। এটা কি ভয়ঙ্কর দেখতে নাকি নরমাল দেখতে ছিল? না, নরমাল। ওকে। নরমাল একটা মানুষের মতো দেখতে। কিন্তু গলার স্বর কেমন ছিল তার? মহিলাদের মতো। ওকে। সবসময় মহিলাদের মতো যেরকম হয় এরকম। তো আমার সাথে সবসময় কথা বলতো, আমাকে বিভিন্ন সময় বিভিন্ন উপদেশ দিত। মানে উপদেশ বলতে, তুমি এইখানে যাবা, এই জিনিসটা নিয়ে যাবা, আজকে তুমি নদীতে এইটা দিবা, কালকে তুমি ওই মাজারে যাবা। এরকম করতে করতে আমার হাজব্যান্ড এগুলো বিশ্বাস করে না, আমার শাশুড়ি এগুলো বিশ্বাস করে, আমার বাবার বাড়ি তো আমার মা খালা এরা বিশ্বাস করে। তো মাঝে মাঝে অনেক জায়গায় যেতাম, আমার হাজব্যান্ড ফ্রিডম দিত, কিন্তু সবসময় দিত না। অনেক সময় আমি লুকায় যেতাম, আমি আসলে থাকতে পারতাম না। আমার ভেতর থেকে কেমন একটা অস্থিরতা চলে আসতো যে আমাকে এটা করতেই হবে, আমাকে এটা বলছে, আমাকে এটা করতেই হবে, যে কোনো উপায় হোক। এভাবে করতে করতে হচ্ছে অনেকটা সময় পার হয়ে গেল, কয়েকটা বছর। এরপর হচ্ছে মন্দির। এটা হয়তো অনেকেই আমাকে খারাপ বলবে যে আমি হচ্ছে মন্দিরে গেছি, এটা আসলে আমারও খারাপ লাগে যে আমি হচ্ছে ঘন্টার পর ঘন্টা আসলে আমি মাটির তৈরি মূর্তি ওইখানে আমি মাথা ঠেকায় বসে থাকছি। এটা আসলে ঘন্টার পর ঘন্টা হয়েছে, দিনের পর দিন। এটা আমারও খারাপ লাগে। একজন মুসলিম হয়ে আপনি মাথা ব্যথার যন্ত্রণায় আমাকে ওটা বলতে চাইতে আমি যেতাম। তো এভাবে হচ্ছে মানে ওই স্বপ্নে আপনাকে বলতেছে যে অমুক মন্দিরে যাও, হ্যাঁ, মন্দিরে গিয়ে মূর্তির সামনে মাথা নত করে থাকো, পূজা দাও, পূজা দিতে বলতো। ও মাই গড। এভাবে করতেছি এবং আপনি মাথা ঠেকে দাঁড়ায় আছেন, বসে আছেন। তো ভেতরটা ফাইটা যেত না আপনার? খুবই খারাপ লাগতো তখন। না, তখন আমার মনে হতো কি আমার আর নামাজ পড়তে পারতাম না। আমি কিন্তু নামাজ পড়তাম কন্টিনিউসলি। আমার খুব ছোট সময় বিয়ে হওয়া, আমি বিয়ের আগেও নামাজ পড়তাম, বিয়ের পর থেকেও নামাজ পড়তাম, কিন্তু ওই যে 2012 পর থেকে আমি নামাজে বসলে আমার একটা অস্থিরতা কাজ করতো যে আমি কতক্ষণে নামাজ শেষ করব। মাঝে মাঝে আমি ফরজ নামাজটা শেষ করে উঠে যেতাম, আমি আর কন্টিনিউসলি করতে পারতাম না। দেখা যেত আমার খুব ঘুম পেত, না হলে খুব যন্ত্রণা হতো মাথা, আমি শেষ করতে পারতাম না। দেখা যেত আমি বসে বসেই হচ্ছে ফরজটা কমপ্লিট করতাম, এভাবেই নামাজ পড়তাম। আর একটা জিনিস তখন থেকে লক্ষ্য করতাম যে হচ্ছে আমার সাথে কেউ ফিজিক্যালি টাচ হচ্ছে। মানে এটা হচ্ছে এখন কিভাবে বলবো আমি বুঝতে পারতেছি না। আপনি আমার আসলে আমার জামা কাপড় নষ্ট হয়ে যেত তখন। আর দেখা যাচ্ছে আমি হচ্ছে বারবার দেখা যায় একবার বেশি গোসল করতাম বা হচ্ছে চেঞ্জ করতাম, মানে কেমন যেন লাগতাম, বোঝাইতে পারবো না কেন এরকম হইতেছে বা কেন এরকম হচ্ছে। ঘুমের মধ্যে?
ঘুমের মধ্যে না, ঘুমের মধ্যে বা হচ্ছে আমি কাজ করতেছি, হাঁটাচলা করতেছি, এর মধ্যেও হচ্ছে। এর মধ্যে আপনি ফিল করছেন আপনাকে কেউ ধরছে, টাচ করছে? না, তখন টাচ করা বুঝি না, কিন্তু ওই আমার কাপড় নষ্ট হচ্ছে, আমি এটা বুঝতে পারতেছি। অর্গাজম হচ্ছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আমি বুঝতে পারতেছি। তো এভাবে অটোমেটিকলি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এভাবে এভাবে হচ্ছে। তো এর জন্য হচ্ছে আর আমার হাজবেন্ডকে আমার ভালো লাগতো না। আর আমি যে একটা, তখন আমি পরিপূর্ণ একটা মেয়ে, আমার পরিপূর্ণ একটা বয়স, কিন্তু আমার মধ্যে ওইরকম কোনো ফিলিংস ছিল না আমার হাজবেন্ড আমার কাছে আসলে। ওনার টাচ আপনার ভালো লাগতো না? টাচ কি, আমার মনেই হতো না যে কোনো ছেলে মানুষ আমাকে টাচ করতেছে, বা আমার যে নিজের একটা শরীরের একটা যে হচ্ছে চাহিদা বা একটা চাওয়া পাওয়া, সেটাও আমার মধ্যে ছিল না। আমাকে ডাক্তারও দেখাইছে আমার হাজব্যান্ড, আমাদের কলাতিয়া সেন্ট্রাল হসপিটালে। আমি এখানে 3টা ডাক্তার আমাকে দেখাইছে, আমাকে একটা টেস্টও করছে, কয়েকটা টেস্টও দিছে। এরপর হচ্ছে সব কিছুই নর্মাল, হরমোনও নর্মাল, সবই নর্মাল। একটু ওয়েটটা একটু বেশি ছিল, ওজনটা, এর জন্য ওজন কমার ওষুধও দিল এক ডাক্তারে, বলছে হয়তো ওজন কমলে হয়তো ঠিক হয়ে যাবে। তো আমি আমার হাজব্যান্ডকে বললাম যে আমরা কাউন্সিলিং করি, সে আবার একটু অন্যরকম মাইন্ডেড ছিল, এটা আমার আরেকটা স্টোরি। তো আমি তাকে বলতাম যে আমরা হচ্ছে কাউন্সিলিং করি, যেহেতু সমস্যা হচ্ছে তোমার বা আমার যারই হোক হচ্ছে, কাউন্সিলিং করলে হয়তো আমরা সমস্যাটা কোথায় বুঝতে পারবো, হয়তো তোমার কোনো বিহেভিয়ারের সমস্যা নাকি আমার, বুঝতে পারবো। আপনার জামাই এবং আপনি দুজন মিলে কাউন্সিলিং করার চেষ্টা করলেন, কিন্তু আপনার জামাই সেটাতে রাজি হয় নাই, মেন্টালি আপনাকে কোনো হেল্প সে করে নাই। সেটার জন্য শহর আসতে হবে গ্রাম থেকে, বলো এটা দরকার নেই, ডাক্তার দেখাইছে এখানে, দেখো এখানে ঠিক হয়ে যাবে, তুমি নিজে একটু চেষ্টা করো, আমাকে এটা বলতো। কিন্তু নিজে থেকে তো এই বিষয়গুলো আসলে, এটা তো মাইন্ডের ব্যাপার, জোরের ব্যাপার না। আমি চাইলাম, আমি নিজের মধ্যে একটা অনুভূতি নিয়ে আসলাম, এটা কোনোভাবে সম্ভব না। আপনি আমাকে অফেয়ারে বলছিলেন যে আপনার জামাই কিডন্যাপ হয়? হ্যাঁ, এটা 2018 সালে। আর একটা আশ্চর্য ব্যাপার হচ্ছে, আমার হাজব্যান্ড কিডন্যাপ হওয়ার আগে ঠিক সে একটু মানে একটু উন্মাদের মতো হয়ে গেছিল, মানে অনেক বেশি রাগারাগি করতো। সে এমনিতেও রাগ করে, কিন্তু সে আরো বেশি রাগারাগি করতো। মোট কথা আমাকে যেন দেখতেই পারতো না, বা আমাকে তার সহ্যই হতো না, এমন একটা পর্যায়ে চলে গেছিল। আর আমারও তার এগুলো ভালো লাগতো না, সে এমন কেন করে, এভাবেই চলতেছিল। 2018 শেষের দিকে সে হচ্ছে হঠাৎ একদিন কিডন্যাপ হয়, সেটা আরেকটা হিস্টোরি। কিডন্যাপ হলো কি আপনাকে, মানে আপনারা জানেন যে কে নিয়ে গেল নাকি এমনি নাই হয়ে গেল? না, এমনি সে তার দোকানে গেছে, প্রতিষ্ঠানে, ওখান থেকে হচ্ছে আর কোনো খোঁজ নাই। পরের দিন আমাদের থেকে অল্প কিছু টাকা নেয় বিকাশে, ফোন করে? হ্যাঁ। কথা বলে? হ্যাঁ। কি বললো? বললো আপনার হাজবেন্ড আমার কাছে আছে, আমাদের কাছে, আমাদের ডিমান্ড হচ্ছে 50,000 টাকা। আপনি কি আপনার হাজবেন্ডের সঙ্গে তখন কথা বলেছিলেন? তার ফোন থেকে। তার ফোন থেকে? হ্যাঁ। তো এইভাবে দিলাম 50,000 টাকা, তো এরপর আর 45,000 টাকা দেওয়া হয়েছে, এরপর আর কোনো খোঁজ হয় নাই। এখন পুলিশে রিপোর্ট করেছেন? এখন মামলা চলতেছে, পিবিআইতে আছে। কেউ কোনো খোঁজ জানে না এখন পর্যন্ত? না। ওই যে গেল তারপর থেকে কোনো আশা আসেনি? না। এটা নিয়ে কি জিনের কোনো কাণ্ড আসছে? এখন ওরা বলে কিছুটা ওইরকম, কারা বলে ঠিক আমি জানি না, যারা হচ্ছে, আমি বলি আস্তে আস্তে। জি। তো যখন আমার হাজবেন্ড এরকম কিডন্যাপ হয়ে গেল, এরপর অনেকেই তো অনেক ফকিরের কাছে যা, থানা পুলিশ তো করতেছি, জি, তো অনেক ফকিরের কাছে যাইতেছি, হুজুরের কাছে যাই, যেখানে বলে যাই। যাওয়ার পরে হচ্ছে বলতে হয় তো আমার নাম, মায়ের নাম, আমার হাজব্যান্ডের নাম, তার মায়ের নাম, নালির দিলিগুলো বলতে হয়। তো তারা আমাকে অনেক জায়গায় সাজেস্ট করলো যে তোমার হাজব্যান্ডকে খোঁজা বন্ধ করে নিজের ট্রিটমেন্ট করো, তোমার অবস্থা খুব খারাপ। তো আমি তো জানি আমার অবস্থা, আমার একটু একটু সমস্যা আছে, তো এটা তেমন একটা গুরুত্ব দেই নাই। আর তখন তো ওই মেন্টালিটি ওইরকম ছিল না যে নিজেকে নিয়ে ভাববো। তো যেখানে যাই অনেক জায়গা আমার কথা বলে যে তোমার নিজের ট্রিটমেন্ট করো আগে, তারপরে হচ্ছে তোমার হাজব্যান্ডকে খোঁজো, কারণ তোমার 2টা বাচ্চা আছে, যে নাই সে তো নাই, তুমি তো আসো, তো নিজে থাকার চেষ্টা করো, ঠিক থাকার। তো অনেক জায়গা থেকে ট্রিটমেন্ট নিতামও, এভাবে চলতেছে। তো হঠাৎ একদিন হচ্ছে আমি ঘুমায় আছি রাত্রিবেলা, অনেক রাত্রেই, আমি আর সঙ্গে আমার ছেলে শুয়ে আছে। তো হঠাৎ করেই 3 জন লোক
স্বপ্নে দেখি একটা লোক খুবই কালো, একদম জঘন্য রকমের কালো, আর আরেকটা পুরুষ আর একটা মহিলা, যেই মহিলাটার সাথে আমি কথা বলতাম, আমার সাথে কন্টিনিউ কথা বলতো, সেই মহিলাটা আমার সামনে ভাবে দাঁড়ায় আছে। আর পুরুষটা আমার হচ্ছে, একটা পুরুষ আমার এই পাশে বসে আমার হাতটা এভাবে ধরছে ওর পাশ থেকে। আমার বলতে গেলে এখন খারাপ লাগতেছে, আমার হাতটা এই পাশ থেকে এভাবে ধরছে। আরেকটা পুরুষ হচ্ছে অন্য পাশে বসা। তো আমার ডান পাশে যে পুরুষটা বসা, সে আমাকে বলতেছে ও কিন্তু তোমাকে দেখে, তোমাকে সবসময় দেখে, তোমাকে ও সবসময় নজরে রাখে। আমি তখন, মানুষ বোবা হইলে যেমন হয় না, আমি আসলে তখন কোনো কথা বলতে পারি নাই। মনে হচ্ছে সবটা আমার বাস্তব। আমি আওয়াজ করতে গিয়ে আমি আওয়াজ করতে পারি না, আমার অবস্থাটা এরকম হয়ে গেছে, আমি কোনো আওয়াজ করতে পারতেছি না। তো এরপরে যখন লোকটা আমার শক্ত করে আমার হাত ধরে আছে আর আমার দিকে তাকায় হাসতেছে, মানে সে আমাকে ছাড়বে না এইভাবে, সে আমাকে হাতটাকে শক্ত করে ধরে আছে। তো এরপর যখন আমার ঘুম ভেঙে গেল, মানে ভয় আতঙ্কে, তারপর থেকে আমার জ্বর, খুব জ্বর। তো এরপরের দিনও ঝাড়াইলাম, অনেক জায়গায় গিয়া তাবিজ নিলাম। আমার আপা এক জায়গায় আমাকে নিয়ে গেল ঝাড়ানোর জন্য, সেখানে ঝাড়ানোর পর ওইখান থেকে আমি চলে আসলাম। ওই রাত্রে ওই লোকগুলা ঠিক আমার আপাকে গিয়ে আবার ধরছে, আমার আপার গলা চেপে ধরছে ঘুমের মধ্যে। হ্যাঁ, ঘুমের মধ্যে, মানে সে ঘুমের মধ্যে ধরছে, কিন্তু সে বাস্তবে এটা ফিল করছে, তার যে ব্যথা অনুভব সেটা বাস্তবেও করতে পারছে। এইরকম আর হচ্ছে আমার হাজবেন্ড তো ভাবে হারাই গেছে। আমার ভাসুর আর আমার আব্বা একটা হুজুরের কাছে গেছি সাভারে। তো ওখানে একটা হুজুর একটা তকদির দিছে। তো ওই তকদিরটা হচ্ছে আমাকে নামাজ পড়তে হবে, তাহাজ্জুদের নামাজ পড়ে আমাকে কিছু আমল করতে হবে। তো ওইভাবে আমি আমল করতেছি, নামাজ পড়ে শেষ করে তো আমি শুয়ে আছি। আমার আব্বা বললো তুমি শুয়ে থাকো, আমি তোমার পাশেই বসে আছি, তুমি ভয় পাইও না। যেহেতু আমি ভয় পাইছি এর আগে স্বপ্নে দিকে, আমি তোমার পাশে শুয়ে আছি, তুমি এই আমলগুলো করে ঘুমাও। আমি বেডের কাছে, আমার সোফা ছিল, আমি বেডে শুয়ে আছি, আমার আব্বা ঠিক বসে আছে সোফার সামনে। তো আমি যখন শুইলাম, আমার ঘুম আসছে, মানে হঠাৎ করে আমার একটা লোক আমার বুকের উপরে বসে আমার গলা চেপে ধরছে। এটা আমি বাস্তবে ফিল করতেছি। আমি যতই মানে হাত পা নাড়ার চেষ্টা করতেছি আমার আব্বাকে ডাকার জন্য, যেহেতু পাশেই ছিল, আমি কোনোভাবে ডাকতে পারতেছি না, কোনোভাবেই আমি চেষ্টা করেও পারতেছি না। তো যাই হোক, একটা পর্যায়ে যেহেতু আমি উজু অবস্থায় ছিলাম, আল্লাহর রহমতে আমি ঠিক হই, কিন্তু আমার গলা টলা সব ব্যথা হয়ে গেছে। এরপর আমি আব্বাকে বললাম, আব্বা আমি যে ছটফট করতেছি, একটা সময় আব্বাই দেখতে পেয়ে আমাকে ধাক্কা দিছে। এরপরে আমি হুশে আসছি। এরপরে আব্বা ওই লোকটাকে ফোন দিল, বললো এই অবস্থা হয়েছে, তকদির করার পর এই অবস্থা হয়েছে। তো সে বলল যে হ্যাঁ, এটা দুষ্টু জিন আসছে। তো আমাকে বললো যে আপনি যে আমল করে শুইছেন, আপনি কিছু দেখতে পারছেন? আমি বললাম হ্যাঁ, আমি দেখতে পারছি। বলে কি দেখতে পারছেন? আমি বললাম যে